ভালোবাসা কখনো দরজায় কড়া নাড়ে না, সে আসে নিঃশব্দে, মনের ঘরে জ্বলে ওঠা একটুখানি আলো হয়ে। তারপর হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই সেই আলোটা কাঁপতে থাকে বাতাসে, নিভে যায় না, তবু আগের মতো উজ্জ্বলও থাকে না। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসের গল্পের আঙিনায়। আজ শোনাবো সালমা চৌধুরী লেখা আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 46তম পর্ব। চলো আজকের এই প্রেমময় গল্পে ডুবে যাই সবাই একসাথে। পর্ব নাম্বার 46। মেঘ নিজের গাল আবিরের কপালে চেপে ধরেছে ঠিকই, কিন্তু হৃদয়ের তোলপাড় কোনো ক্রমেই সামলাতে পারছে না। আবিরের গা থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধ মেঘের নাক দিয়ে ঢুকে সোজা স্নায়ুতন্ত্রকে কম্পিত করছে। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘন ঘন শ্বাস ছাড়ছে, যা আবিরের নাকে মুখে পড়ছে। নিজেকে সংযত করতে না পেরে মেঘ তৎক্ষণাৎ উঠে বসেছে। বুকটা অসহনীয় পর্যায়ে কম্পিত হচ্ছে, ফিনফিন করে কাঁপছে ঠোঁট। হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। এদিকে আবিরের জ্বর কমছে না, বরং ক্রমে ক্রমে বেড়েই চলেছে। মেঘ যে নিচে গিয়ে বড় আম্মুকে ডাকবে, এই সুযোগটাও পাচ্ছে না। মেঘের ফোন রুমে রেখে আসছিল, আবিরের ফোনের লক খুলতে পারছে না। আবিরের জ্বর বাড়ছে দেখে দুরু দুরু কাঁপছে বুক, চোখে মুখে চিন্তার ছাপ। আবিরের আকস্মিক কাণ্ডে মেঘের নিঃশ্বাস আটকে গেছে, স্তব্ধ হয়ে গেছে, আখি জোড়া প্রশস্ত হয়ে গেছে। এই বুঝি কোটর ছেড়ে বেরিয়ে আসবে। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনও থেমে গেছে। জ্বরের ঘুরে আবির বালিশ থেকে সরে মেঘের উড়ুতে শুয়েছে। এক হাতে মেঘের কোমর আঁকড়ে ধরেছে। আবিরের মুখ ঠিক মেঘের উদরের সঙ্গে মিশে আছে। আবিরের উষ্ণ শ্বাস জামা ভেদ করে মেঘের নমনীয় উদর স্পর্শ করছে। এতেই মেঘ পাথর বনে গেছে। অনেকটা সময় নিঃশ্বাস আটকে ছিল। শেষ পর্যায়ে ভেতরে আটকানো নিঃশ্বাসটা খুব জোরে ছাড়ে। বক্ষপিঞ্জরে আবদ্ধ পাখিটা এই বুঝি উড়ে যাচ্ছে। আবিরের এক একটা নিঃশ্বাস মেঘের উদর স্পর্শ করছে, আর মেঘের ছোট দেহ প্রতিবার কম্পিত হচ্ছে। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত আচরণে মেঘ পুরো হতভম্ব হয়ে গেছে। কিছু সময়ের ব্যবধানে শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ, বারবার ঢোক গিলছে, অবিরত কাঁপছে দুহাত। আবির জ্বরের ঘোরে মেঘকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। এমন কল্পনাতীত কাণ্ডে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে আকাশ ছোঁয়ার পথে। জানালা দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস মেঘের কানে ঢুকছে। বাতাসেরা যেন মেঘের কানে কানে বলছে, তুই তো আবির ভাইয়ের প্রণয়ের অনলে পড়তেই চাস, তবে কিসের এত অভিশঙ্কা? মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আবিরের গায়ের জ্বরের তাপে মেঘের পেট পুরো গরম হয়ে গেছে। জ্বরের ঘোরে আবির আবোল তাবোল বলা শুরু করেছে। দীর্ঘ সময় পর মেঘ নিজের কাঁপা কাঁপা হাতে আবিরের মাথায় আলতোভাবে স্পর্শ করেছে। গলা খাকারে দিয়ে কোমল কণ্ঠে ডাকল, আবির ভাই। আবির উত্তর দেওয়ার অবস্থাতেই নেই। ঘোরের মধ্যে কী সব বলেই যাচ্ছে। মেয়ে কান পেতে শুনছে, বুঝতে চেষ্টা করছে আবির কি বলছে। সব কথা বুঝতে না পারলেও শেষটুকু শুধু বুঝতে পেরেছে। আমি মারা গেলে তুই কাঁদিস না প্লিজ। আবিরের এমন কথা শুনে মেঘ আবিরের মাথা দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে ওঠে, এমন কথা বলবেন না প্লিজ, কিছু হবে না আপনার, ঠিক হয়ে যাবেন, আপনার কিচ্ছু হতে দিব না আমি। বেশ খানিকক্ষণ পর মেঘ আবিরকে রেখে দৌড়ে নিচে নামলো। ততক্ষণে বাড়ির সবাই শুয়ে পড়েছে। শীতের রাত, তাই সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। বড় আম্মুকে ডাকতে গিয়েও থেমে গেল। বড় আম্মু অসুস্থ। আবির ভাইয়ের এই অবস্থা দেখলে বড় আম্মুর শরীর আরও খারাপ হবে, এই ভেবে আর ডাকেনি। ছুটে গেল তানভীরের রুমে। তানভীরও বাসায় নেই। মেঘ নিজের রুম থেকে ঔষধ আর ফোনটা নিয়ে তানভীরকে কল করতে করতে আবিরের রুমে গেল। তানভীরকে আবিরের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি আসতে বলেছে। অনেকক্ষণ ডাকার পর আবিরের একটু হুঁশ আসছে। মেঘ কোনো রকমে আবিরকে উঠিয়ে ঔষধ খাইয়ে দিয়েছে। আবির চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘ আবিরের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। আবির বেশ খানিকটা সময় নিস্তেজ হয়ে পড়ে রইল। জ্বর মাথায় উঠে গেছে। মেঘ জলপট্টি দিচ্ছে আর সরাচ্ছে। কপালের তাপে কয়েক মুহূর্তেই পট্টি গরম হয়ে যায়, তাই বারবার পাল্টাতে হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর আবির হঠাৎই চোখ মেলল। জ্বর কিছুটা কমেছে, তাই হুঁশ ফিরেছে। সরাসরি মেঘের চোখের দিকে তাকালো। শরীরের উত্তাপে চোখ লাল হয়ে গেছে। মেঘ জলপট্টি দিতে দিতে শুধালো,
শরীর কি বেশি খারাপ লাগছে? আবির মলিন হাসলো। মেঘ পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে? কিছু না, আর পট্টি দিতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। আপনি চুপ করে থাকুন প্লিজ। আবিরের হাসি ঠোঁট থেকে সরছেই না, বরং ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে আবিরের ওষ্ঠদ্বয়। মনে মনে মেঘকে নিয়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমিয়েছে। মেঘ এমনভাবে আবিরের যত্ন নিচ্ছে ঠিক যেন ঘরের বউ। আবির জ্বরের ঘোরেও মেঘের চিন্তায় বিভোর হয়ে আছে। আবিরের নিষাক্ত দৃষ্টি দেখে মেঘ জিজ্ঞেস করলো, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জ্বরের কারণে আটকে আটকে বলে, বলতে তো চাই। বলুন। না থাক, কিছু না। বলুন। বাদ দে, জলপট্টি দিতে হবে না, একটু শান্ত হয়ে বস। হাত নাড়াচাড়া করেছিস, পরে হাত ব্যথা করবে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ব্যথার চিন্তা আপনাকে করতে হবে না, নিজের হাত নিয়ে ভাবুন, আমার হাত ঠিক হয়ে যাবে। মেঘ হঠাৎই মায়াবী দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়েছে। মেঘের দু চোখ ছলছল করছে, বুকে চাপা পড়া কষ্টে ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আবিরের নজরও ঠিক মেঘের চোখ বরাবর। অষ্টাদশীর মায়াবী দৃষ্টি আবিরের বুকে ধ্রিম ধ্রিম কম্পনের কারণ। অনুভূতি লুকাতে অক্ষম। জ্বরের কারণে আবিরের হৃদয়ের ব্যাকুলতা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের চুলে হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বলল, আপনি এমন কেন করেন? আবির ক্ষীণ হেসে প্রশ্ন করে, কেমন করি? নিজেকে এত আঘাত করেন কেন? সকালে এভাবে হাত না কাটলে তো এখন জ্বরটা উঠতো না। রাগ কন্ট্রোল করতে পারি না, এটা আমার কি দোষ? এত বড় ছেলে হয়েও রাগ কন্ট্রোল করতে পারেন না, আবার আমায় জেদ কমাতে বলেন। তোর জেদটা কমলেই তো আমার রাগ কমে যাবে। কিভাবে? তা তো এখন বলবো না। জ্বর তো এখন কমেছে, তুই বরং রুমে চলে যা। তাড়িয়ে দিচ্ছেন কেন? তাড়াচ্ছি না, শীতের রাত এমনিতেই ঠান্ডা অনেক, তার মধ্যে এত রাতে তুই আমার রুমে। আজব তো, এত রাতে কি আমি শুধু শুধু আপনার রুমে আসছি নাকি? ভাইয়া বলছিল বলে আসছি, আর আমি না আসলে তো জানতামও না যে আপনি জ্বরে পড়ে আছেন। ওষুধ পর্যন্ত খাননি, ওষুধটা খেয়েছেন বলে জ্বরটা একটু কমেছে। তাছাড়া আমি তো নিচে গিয়েছিলাম, বড় আম্মু সবাই ঘুমেছিল, তাই ডাকিনি। ভাইয়াকে কল দিয়ে বলছি ভাইয়া আসতেছে। বাসায় কি অসুস্থ হলে কি দেখাও যাবে না? আচ্ছা বাবা সরি, আর কিছুই বলবো না তোকে। কিছু বলতে হবে না, কি খাবেন সেটা বলুন, খাবার নিয়ে আসি। কিছু খাবো না, মাথায় প্রচণ্ড ব্যথা করছে, তুই শুধু মাথায় হাত বুলিয়ে দে, তাহলেই হবে। মেঘ আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় আবির ভাইয়ের চুলে হাত দেওয়ার কত ইচ্ছে ছিল, কতই না বাহানা খুঁজেছে, কিন্তু সাহস করে ছুঁতে পারত না। আজ আবির ভাই নিজেই সেই অধিকার দিয়েছেন। মেঘ আবিরের মলিন চেহারায় তাকিয়ে ঈষৎ হাসল। আবিরের চোখ বন্ধ। মেঘ এক দৃষ্টিতে আবিরের মুখের পানে চেয়ে আছে। এই শ্যামবর্ণের পুরুষ যে অষ্টাদশীর মনের রাজ্যের একমাত্র রাজকুমার, যাকে নিয়ে রোজ রাতে স্বপ্নের দেশে পাড়ি জমায়, কল্পনায় ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। অষ্টাদশীর মণিকোঠায় একমাত্র আবির ভাইয়ের বসবাস। তখনই তানভীর রুমে ঢুকে। আবির ঘুমাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মাথায় হাত বুলাচ্ছিল। তানভীর হুট করে রুমে প্রবেশ করে এই দৃশ্য দেখে হকচকিয়ে উঠল। রুম থেকে বেরিয়ে যাবে নাকি ঢুকবে বুঝতে পারছে না। তানভীর আস্তে করে গলা খাকারি দিতেই মেঘ আতকে উঠে আবিরের থেকে কিছুটা দূরে সরে বসে। তানভীর কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, ভাইয়ার জ্বর কি কমছে? মেঘ ছোট করে বলল, অনেকটা কমেছে। তানভীর আবিরের কপালে আর গলায় হাত রেখে জ্বরের মাত্রা বোঝার চেষ্টা করলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আর কিছুক্ষণ বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তানভীর রুম থেকে বের হতে হতে মুচকি হাসলো। সে এটাই চাইছিল। সকাল থেকে সারা দিন আবিরকে বুঝিয়ে মাথা ঠান্ডা করেছে। মিনহাজের প্রতি যতটা না ক্ষোভ, তার থেকেও বেশি রাগ উঠেছিল মেঘের প্রতি। আবির যেখানে আব্বু আম্মু চাচা চাচিদের সামনে নিজেকে সংযত রাখার চেষ্টা করে, মেঘ সেখানে হুট করে সবার সামনে বাড়ি ছাড়ার কথা বলে ফেলেছে। আবির মন প্রাণ দিয়ে চেষ্টা করছে সম্পর্ক ঠিক করতে, অন্যদিকে মেঘ কিছু মানুষের উস্কানিতে সেটা ভাঙতে চাইছে। এজন্যই মূলত আবিরের রাগ কন্ট্রোলের বাইরে চলে গেছে আর আব্বু চাচুর সামনে যা তা বলে ফেলেছে। আবির নিজেও ভেবে পাচ্ছে না আব্বু চাচু এই ঘটনাটা কিভাবে নিয়েছে বা এর পরিণাম কি হতে চলেছে। মেঘের ভুল আর অন্যায়গুলো তানভীর খুব সুন্দর করে ঢাকার চেষ্টা করেছে। আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর শেষ পর্যন্ত হুমকিও দিয়েছে, যদি মেঘের সঙ্গে ঠিকঠাক মতো কথা না বলে তাহলে সে নিজে মেঘকে নিয়ে হোস্টেলে দিয়ে আসবে। এক প্রকার বাধ্য হয়েই আবির শর্ত মেনে নিয়েছে।
শত রাগের পরও মেঘকে না দেখে আবির থাকতে পারে না। গত 7 বছর অনেক কষ্টে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে রেখেছে, আর সম্ভব না। এখন কয়েক ঘন্টা মেঘকে না দেখলেই ছটফট করতে থাকে। বাসায় থাকলে কারণে অকারণে বারবার নিচে আসে যেন মেঘকে এক পলক দেখতে পারে। তানভীর রুমে চলে গেছে। মেঘ খানিকটা সময় মাথা নিচু করে বসে রইল, নির্লজ্জের মতো আবির ভাইকে দেখছিল। এটা ভাইয়া দেখে ফেলেছে ভেবেই লজ্জায় মুখ তুলতে পারছে না। আবির ঘুমের মধ্যে পাশ ফিরতেই বালিশের উপর রাখা মেঘের হাত আবিরের গাল স্পর্শ করে। আবিরের গালের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেঘের গাত্রে শিহরণ জাগে। শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে। হুটহাট আবির ভাইয়ের অনাকাঙ্ক্ষিত স্পর্শ মেঘের হৃদয়ে প্রেমানুভূতি জাগ্রত করে। হাত ছড়িয়ে মুগ্ধ আখিতে তাকিয়ে রইল আবিরের অন্য পাশের গালে। আবির কখনো ক্লিন শেভ করে না, ছোট করে কেটে রাখে দাড়ি। সপ্তাহখানেক আগেই হয়তো কাটিয়েছিল, এখন কিছুটা বড় হয়েছে। খোঁচা খোঁচা দাড়ি সহ গালটা মেঘকে টানছে। আবির ভাইয়ের প্রতি তীব্র প্রেমানুভূতি, মুগ্ধতায় পরিপূর্ণ গাল মেঘের হৃদয়ের সমস্ত প্রাচীর ভেঙে দিচ্ছে। ইহজগতে আবির ভাইয়ের গাল ব্যতীত আপাতত আর কোনো দিকে তাকাতে পারছে না। মেঘ আস্তে করে আবিরকে ডাকলো, কিন্তু সাড়া নেই। সকালের ঘটনায় শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তাছাড়া কিছুদিনের দৌড়াদৌড়িতে আবিরের শরীরও বেশ দুর্বল, ঠিকমতো খায় না, নিজের যত্ন নেয় না, তার উপর জ্বর। সব মিলিয়ে ক্লান্তিতে বারবার চোখ বন্ধ হয়ে আসছে। তাছাড়া প্রেয়সীর সঙ্গ পেয়ে আবিরের হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। মেঘ মাথায় হাত বুলিয়ে দেয় আবিরের মনে হচ্ছিল ইহজগতে আর কিছুই প্রয়োজন নেই তার। এভাবেই তার স্প্যারোকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিবে সে। আবিরের সারা শব্দ না পেয়ে মেঘ দ্বিতীয় অ্যান্ড তৃতীয়বার ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। মেঘ ধীরে ধীরে বিছানা থেকে নেমে আবিরের গালে টুক করে কিস করে রুম থেকে ছুটে পালায়। বেলকনিতে যেতে আরও একটুর জন্য তানভীরের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। তানভীর সামনে থেকে সরে কিছুটা তপ্ত স্বরে প্রশ্ন করলো, এভাবে ছুটছিস কেন? কি হয়েছে? কিছু না বলেই মেঘ নিজের রুমে চলে গেছে। তানভীর আবিরের রুমে ঢুকতেই দেখে আবির গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। তানভীরকে ঢুকতে দেখিয়ে আবির তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তানভীর ঠাট্টা স্বরে বলল, আমি কি অসময় চলে আসলাম? আবির নিঃশব্দে হেসে লেপের নিচে মুখ লুকিয়েছে। তানভীর হাসতে হাসতে বলল, নববধূ এত লজ্জা পাবে না তুমি যতটা লজ্জা পাচ্ছ। সমস্যা নেই, আমি কিছু বুঝি নাই, চিল। আবির লেপের নিচ থেকে মুখ তুলে গম্ভীর কণ্ঠে বলল, তুই বুঝলেই বা কি? আমি কি অবৈধ কিছু করছি নাকি? না, একদমই না। তানভীর একটু থেমে সিরিয়াস মুডে বলল, থ্যাঙ্কস ভাইয়া। বিশেষ করো তোমাদের দুজনকে হাসি খুশি দেখলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। সবসময় এভাবেই থেকো প্লিজ। ভাইরে, এভাবে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাবে। তোর বোনের যন্ত্রণায় আমি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তারপরও কোনো অঘটন ঘটলে সমস্যা নেই, আমি সামলে নিব। তানভীর খানিকক্ষণ চুপ থেকে পুনরায় বলে, হাতের কি অবস্থা? ব্যথা আছে? আছে, একটু কম। তুমি জানো তোমার নিজের দোষেই আজ তোমার এই অবস্থা। আমি আবার কি করলাম? তোমার কিছুদিনের আচরণে এমনি বনুর মেজাজ বিগড়েছিল। তার মধ্যে তুমি বিবাহিত, কথা কেন বলতে গেছিলা? তার উপর তুমি নাকি এক বাচ্চার বাপ। এসব বলছিলা কেন? এজন্যই জিদে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিছিল। আমি কি করব? ওই দিন ফোনটা রেখে জাস্ট একটু রুমে গেছি আর আসছি। এর মধ্যে তোর বোন আমার ফোন চেক করে ফেলছে। মালাকে পাঠানো মেসেজ দেখছে, কতটুকু পড়তে পারছে জানি না। তাছাড়া ওয়ালপেপারে যে তোর বোনের সঙ্গে ছবি দেয়া, ওই ছবিও নিশ্চয়ই দেখছে। কতটুকু কি দেখছে তা বোঝার জন্যই বউ আর বাচ্চার কথা বলছি। তোর বোনের রিয়াকশন দেখে বুঝছি ওয়ালপেপারটা সে ভালোভাবে খেয়াল করেনি। কিন্তু পরদিন তুই আর আমি যখন সোফায় বসেছিলাম, তখন তোর বোন সিঁড়ি থেকে আবারও আমার ফোনের ওয়ালপেপারটা দেখছে। বউ বাচ্চার ব্যাপারটা বিশ্বাস করুক আর না করুক, ওয়ালপেপারটা দেখছে মানে ওরে আর কোনোভাবেই কিছু বিশ্বাস করাতে পারবো না। তাই বাধ্য হয়ে আমার ছবি দিয়ে আর একটা ছবি এডিট করাইতে হয়েছে। ওই ছবিটা ওয়ালপেপারে দিয়েছি যাতে তোর বোন ভুল না বুঝে। ভাগ্য ভালো দূর থেকে তোর বোন ওয়ালপেপারটা ঠিকঠাক মতো দেখেনি, না হয় শিওর বুঝে যেত এটা এডিট করা ছবি। তানভীর হাসতে হাসতে আবিরের উপর গড়িয়ে পড়ছে। তানভীরের অট্টহাসি দেখে আবিরের ভ্রুযুগল কুঁচকে আসে, কণ্ঠ খাদে নামিয়ে হুঙ্কার দেয়, পাগলের মতো হাসিস কেন? তানভীরের হাসি থামছেই না। হাসতে হাসতে কোনো মতে বলল, আমার বোনকে এত ভয় পাও? ভয় তো পেতেই হবে, একমাত্র বউ বলে কথা। ও মানে কিনা জানি না, আমি তো ওকে আমার বউ মানি। আমার মতে পৃথিবীর 90% বিবাহিত পুরুষই তাদের বউকে ভয় পায়। পৃথিবীর বুকে রাজ করা পুরুষটাও তার বউয়ের সামনে নাথিং। এর একটাই কারণ, বউয়ের প্রতি প্রবল ভালোবাসা। আর বাকি যে 10% পুরুষ আছে তারা বউকে ভালোই বাসে না। পছন্দ তো একজনকে করিসই, দেখবি রাজনৈতিক ক্ষমতা দাপট তার সামনে কিছুই না।
তানভীরের হাসি থেমে গেছে। সত্যি তাই, বন্যার প্রতি যবে থেকে ইমোশন কাজ করে তবে থেকে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছে তানভীর। কেন করছে সে নিজেও জানে না। 2 দিন কেটে গেছে। মেঘ এই 2 দিন ক্লাসে যায়নি, কারোর সাথে যোগাযোগও করেনি। মিনহাজ কম করে হলেও 50 বার কল করেছে। সাদিয়া, মিষ্টি, তামিমও কল করেছে, কিন্তু মেঘ কারো ফোন ধরেনি। রাগ তার নিজের প্রতি। ওদের উস্কানিতে নিজের গলে যাওয়া একদমই উচিত হয়নি। আজ ভার্সিটিতে আসছে, অনেক দিন পর বন্যাও আজ ক্লাসে আসছে। বন্যাকে দেখেই মেঘ জড়িয়ে ধরেছে। ক্লাস শেষ হতেই সকলে এক জায়গায় জড়ো হয়েছে। মিনহাজ, কিরে এতগুলো কল দিলাম ধরিসনি কেন? মিষ্টি, তোকে কতগুলো কল মেসেজ দিলাম, কোথায় নিখোঁজ হয়ে গেছিলি? মেঘ, কোথাও না। বন্যা, কিরে কি হয়েছে, কোনো সমস্যা? মেঘ, আমার জীবনটাই সমস্যায় ভরপুর। বন্যা, হয়েছে কি বলতো? মেঘ, আমি ভাবছিলাম হোস্টেলে সিট নেব, ওরা সবাই বলতেছিল হোস্টেলে আসলে ভালো হবে, তাই ফর্ম নিয়ে গেছিলাম। ফর্ম পূরণ করে পরদিন আব্বু আর বড় আব্বুকে বলেছি। ওনারা কিছু বলার আগেই আবির ভাই ফর্ম ছিঁড়ে চিল্লাচিল্লি শুরু করেছেন, এমনকি আমার পা ভাঙার হুমকি পর্যন্ত দিয়েছেন। বড় আব্বু আবির ভাইকে ধমক দিয়েছে। ওই রাগে রুমে গিয়ে ড্রেসিং টেবিল ভেঙে হাত কেটে একাকার অবস্থা করে ফেলেছে। 3 দিন ধরে হাত ব্যথা আর জ্বরে ভুগতেছে। আজ দেখছি এই অবস্থাতেই অফিসে যাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মিনহাজ, তামিম, বন্যা সকলেই পূর্ণ মনোযোগ দিয়ে সবটা শুনল। বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, তোর বোন বিরাট সাহস হয়েছে। তুই জানিস ছোট থেকে তোরে কিভাবে বড় করছে। প্রয়োজন ছাড়া এক পা এদিক সেদিক যেতে পারিসনি। তুই ভাবলি কিভাবে যে তোকে হোস্টেলে আসার অনুমতি দিবে? আর তুই অনুমতি চাইতেই বা গেলি কোন সাহসে? তোরে মেরে আত্মরা করেনি সেই কপাল। তুই আমি একটাবার কল দিতি, আমি ডিরেক্ট নিষেধ করতাম তোকে। মেঘ, আমি কিভাবে জানবো এমন কিছু হবে? আবির ভাইয়ের উপর রাগ করেই তো চলে আসতে চাইছিলাম। মিষ্টি রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, তুই হোস্টেলে আসলে ওই ব্যাটার কি সমস্যা? ব্যাটা বিয়ে করতে পারে, বাচ্চা থাকতে পারে, আর তুই সামান্য হোস্টেলে আসবি, এতে এত হাঙ্গামা? আসলে পুরো জাতটাই খারাপ। আমি তোর জায়গায় থাকলে না বলে চলে আসতাম। মিনহাজ, দেখ মিষ্টি, সব ছেলে কিন্তু খারাপ হয় না, দেখিস না আমি কত নিষ্পাপ। তামিম, আমিও। বন্যা, কি বলছিস তুই সব? আবির ভাই বিবাহিত, বাচ্চা আছে, এসব কি শুনছি মেঘ? মেঘ, উনি সেদিন বলেছিলেন উনি বিবাহিত, বাচ্চা আছে, তারপর জানছে আমার সাথে ফাজলামো করছে। মিষ্টি, আজকে ফাজলামো করে বলতেছে, 2 দিন পর দেখবি সত্যি সত্যি বউ নিয়ে বাসায় চলে আসছে, পরে চিল্লাবি না বলে রাখলাম। সাদিয়া, আই মিষ্টি চুপ করবি? তোর ব্রেকআপ হয়েছে বলে কি তুই সারা দুনিয়ার মানুষের ব্রেকআপ করিয়ে বেড়াবি নাকি? মিষ্টি, আমি চাই না আমার ফ্রেন্ডরা কেউ ফালতু ছেলের জন্য নিজের জীবন বরবাদ করুক। মেঘ, আবির ভাই মোটেই ফালতু ছেলে না, বাদ দে। আমার আবির ভাইকে নিয়ে তোরা কেউ কিছু বলবি না। আমার আবির ভাই ভালো হলেও আমার, খারাপ হলেও আমার, হইছে? মিষ্টি, বেটা বিয়ে করে ফেলছে শুনে সেদিন তুই কান্নাকাটি শুরু করছিলি, মনে নাই? এখন আমাদের দোষ? বন্যা, ও দিনে 100 বার আবির ভাইয়ের জন্য কান্না করে, 100 বার হাসে, তাই বলে তোরা ওকে আরও উস্কাবি? আমি 2 দিনের জন্য বেড়াতে গেছি কিনা আমার বেবিটার ব্রেন ওয়াশ করা শুরু করে দিছিস। মিনহাজ, আমরা তো চাই তোর বেবিটা হাসি খুশি থাকুক, তোর বেবির খেয়াল রাখার দায়িত্ব তো আমাদেরও। বন্যা, দেখলাম তো কেমন খেয়াল রাখছিস, ফাঁসাইয়া দিয়া নিজেরা তো বিরাট শান্তিতে আসিস। যা ঝড় গেছে তা তো আমার বেবিটার উপর দিয়ে গেছে। মেঘ, আবির ভাই বলছে যারা আমাকে উস্কাইছে তাদের সব কটাকে আদমরা করে নিজের বাড়ি পাঠাবে। বন্যা, একদম ঠিক আছে, এদের মারাই উচিত। তামিম, বন্যা তুই এভাবে বলতে পারলি? বন্যা, তুই আমার সঙ্গে কথাই বলিস না বদমাস পোলা। মিনহাজ, মনে হয় তোর আবির ভাইয়ের থ্রেটে আমরা ভয় পাইছি, বলিস আসতে, দেখবো না তোর ভাইয়ের কত পাওয়ার আর আমার ভাই ব্রাদারের কত পাওয়ার। বন্যা হাসতে হাসতে বলল, এই গর্জনটা আবির ভাই বা তানবীর ভাইয়ের মুখোমুখি হওয়ার পর যেন থাকে। চল মেঘ। মেঘকে নিয়ে বন্যা চলে গেছে। মেঘ বন্যাকে সব ঘটনা খুলে বলেছে। বন্যা শুধু একটা কথাই বারবার বলছে, তুই আমাকে একটাবার জানাতে পারতি? তুই জানিস তুই বাড়ির প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা, তারপরে এমন কাণ্ড কেন ঘটালি? আবির ভাই না চিল্লালে তোর ভাই, আব্বু বা বড় আব্বু নিশ্চয়ই রাগ দেখাতো। মেঘ নিজের প্রতি নিজেই বিরক্ত। বন্যাও আর বেশি কিছু বলেনি। মেঘকে বিদায় দিয়ে নিজেও বাসায় চলে গেছে। এদিকে আবির আজ সকাল সকাল অফিসে আসছে। হাত এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু একটা বিদেশি কোম্পানির সঙ্গে আজ গুরুত্বপূর্ণ মিটিং। গত 3 বছরের অর্ডারের সমতুল্য এই একটা অর্ডার। সব কিছু ঠিকঠাক থাকলে আবিরদের কোম্পানি দেশের সেরা 5টা কোম্পানির মধ্যে একটা হবে। তাই হাতের দুরবস্থা নিয়েও আবির অফিসে আসছে। টানা 1.5 ঘন্টা মিটিং চলল। আবির নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। ওনারা ডিল কনফার্ম না করেই চলে গেছেন, বলেছে পরবর্তীতে কল দিয়ে জানাবে। তাই সকলে একটু টেনশনে আছে। আবির আব্বুর থেকে বিদায় নিতে গেলে আলী আহমদ খান আবিরকে ঠান্ডা কণ্ঠে বললেন, শোনো আবির, নিজের রাগ যদি নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে জীবনে সফল হতে পারবে না।
আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে খুব ভালোভাবে জানে ওই দিনের বাড়ির ঘটনার ক্ষোভ প্রকাশ করবেন আলী আহমদ খান। চুপচাপ সহ্য করা ছাড়া কিছুই করার নেই তার। আলী আহমদ খান পুনরায় বললেন, বাইরে যাই করো না কেন, বাসায় অন্তত পক্ষে ঠান্ডা থাকার চেষ্টা করবা। ভুলে যেও না তুমি বাড়ির বড় ছেলে, তোমার উপর বাকিরা নির্ভর। তানভীরের মতো মেঘ, মিম, আদি তিনজনকে আগলে রাখার দায়িত্ব তোমার। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চেঁচামেচি করলে, রাগ দেখালে তোমার উপর থেকে তাদের ভরসা উঠে যাবে। তোমার তাদের সাথে সফটলি মিশতে হবে, যাতে ওরা ভুল পথে পা বাড়ালেও তোমাকে তা জানাতে দ্বিধাবোধ না করে। তারপর তুমি বিষয়টা দেখবে, ঠিক মনে হলে ঠিক, আর ভুল মনে হলে ভাই বোনদের বুঝিয়ে সেটা থেকে সরিয়ে আনবে। কিন্তু চিৎকার করে রাগ দেখিয়ে ওদের সাথে কখনো দূরত্ব বাড়িও না। আমি যে ভুল করেছি আমি চাই না একই ভুল তুমিও করো। আমার পরে খান বাড়ির পুরো দায়িত্ব তোমার, তাই তোমাকে যেমন শক্ত তেমন কোমল হতে হবে। আশা করি বুঝতে পেরেছো, এখন যেতে পারো। জি আচ্ছা বলে আবির অফিস থেকে বেরিয়ে পড়েছে। হাতের দুরবস্থার জন্য বাইক নিতে পারেনি, রিক্সা করে নিজের অফিস থেকে বাসায় আসছে। সন্ধ্যার কিছুক্ষণ পরেই আলী আহমদ খান, মোজাম্মেল খান হাতে মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছেন। ইকবাল খান সিলেটে আছেন। বাড়িতে ঢুকেই সবাইকে ডাক শুরু করলেন। মেঘ, মিম, আদি, তানভীর, আবির সহ সকলে নিচে আসছে। আলী আহমদ খান হাস্যজ্জ্বল মুখে বললেন, কংগ্রেচুলেশন মাই বয়, অর্ডার কনফার্মড, আই এম প্রাউড অফ ইউ। আবিরও হাসি মুখে থ্যাংক ইউ জানালো। সকলে বেশ খুশি। সবাইকে মিষ্টি দেওয়া হলো। আলী আহমদ খান নিজে আবিরকে মিষ্টি খাইয়ে দিয়েছেন। সবশেষে আলী আহমদ খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, আজকের এই খুশির কারণ একমাত্র তুমি। এত অল্প সময়ের মধ্যে তুমি কাজে এত মনোযোগী হয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমার জন্য অনেক বড় সফলতা। জীবনের সর্বোচ্চ সিঁড়ি পর্যন্ত এগিয়ে যাও। আবির মৃদু হেসে বলল, দোয়া করবেন আমার জন্য। মোজাম্মেল খান বললেন, ফিয়ামানিল্লাহ, দোয়া করি যেন সব সময় সব জায়গায় তুমি সফল হতে পারো। আলী আহমদ খান শুধালেন, আজকের এই খুশির দিনে তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাবে। আবির ঢোক গিলে হাসার চেষ্টা করলো, খানিকক্ষণ নীরব থেকে বলল, আমার এখন কিচ্ছু চাই না, তবে একদিন চাইবো, এমন কিছু চাইবো যা দেওয়ার জন্য আপনাদের এত বছরের নিয়ম নীতি পর্যন্ত ভাঙতে হতে পারে। আশা করব সেদিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। কথা শেষ করেই আবির নিজের রুমে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবির ভাইয়ের কথা কিছুই মাথায় ঢুকেনি। কেউ কিছু দিতে চাইছে, নিয়ে নিলেই তো ঝামেলা শেষ, প্যাচ লাগাতে হয় কেন? মেঘ এটাই ভেবে পায় না। আলী আহমদ খান আর মোজাম্মেল খানও মুখ চাওয়াচাই করলেন। আবিরের মা, মেঘের মা আর মিমের মাও নিজেদের মধ্যে কথা বলি করছেন। মিম মেয়েকে প্রশ্ন করলো, আপু তোমায় যদি বলতো যা চাও তাই পাবা, তাহলে তুমি কি চাইতা? মেঘ মনে মনে বলল, আবির ভাইকে চাইতাম। আবির ভাইয়ের সম্পূর্ণ হৃদয় জুড়ে আমার অস্তিত্ব চাইতাম। আমি আবির ভাইয়ের পৃথিবী হতে চাইতাম। মিম পুনরায় ডাকে, আপু বলো না কি চাইতা? জানি না বলে মেঘ নিজের রুমে চলে যাচ্ছে। মিম তারপরও মেঘের পেছন পেছন ছুটছে। তানভীর এতক্ষণ যাবৎ নীরব ভূমিকা পালন করছিল, চলে যাবে কিনা সেটাও বুঝতে পারছে না। মেঘ মিম চলে যাওয়ায় নজর পড়ে তানভীরের দিকে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার ভাইয়ের এখন কিছু লাগবে না বলে গেল, তোমার কি কিছু লাগবে? তানভীর এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে মনে বিড়বিড় করে বলে, বউ লাগবে। দিবেন এনে, ভাইয়েরও বউই লাগবে। 2-3 দিন পর বিকেলে আবির, তানভীর কেউ বাসায় নেই। মেঘ আর মিম টিভি দেখতেছিল। মালেহা খান আর আকলিমা খান রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলেন। তখনই জান্নাত বাসায় আসে। গেট থেকে বলে, ভেতরে আসতে পারি? মেঘ, মিম সহ রান্নাঘরে থাকা 2 কর্ত্রীর নজর পড়ে মেন গেটের দিকে। মেঘ জান্নাত আপুকে দেখে আশ্চর্য নয়নে তাকায়। তৎক্ষণাৎ সোফার উপর দিয়ে লাফিয়ে ছুটে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতও মেঘকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো, তুমি কেমন আছো ভাবি? জান্নাত হাসি মুখে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। এখানে ভাবি বলো না, যে কেউ শুনে ফেলবে। মেঘ আস্তে করে শুধায়, ফুপি কেমন আছে? আলহামদুলিল্লাহ। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে জান্নাত যে, এতদিন পর আমাদের কথা মনে পড়লো? এদিকে কাজ নেই তাই তেমন আশা হয় না, আজ একটু কাজ ছিল, এজন্য ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। খুব ভালো করছো, ভেতরে আসো। এই মেঘ ভেতরে নিয়ে যা, এখানে দাঁড় করিয়ে রেখেছিস। জান্নাত সোফায় বসলো। জান্নাতকে দেখে মিম টিভি বন্ধ করে রান্নাঘরে চলে গেছে। মেঘ জান্নাতের পাশে বসে ফিসফিস করে সব প্রশ্ন করছে। আসিফ ভাইয়া কবে আসবে, কেমন আছে, বাকিরা কেমন আছে থেকে শুরু করে এটা সেটা জিজ্ঞেস করেই যাচ্ছে। জান্নাত আস্তে ধীরে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মেঘ হঠাৎই প্রশ্ন করলো, আপু তুমি যে বিবাহিত এটা বলবা না? না। কেন? আবির ভাইয়া বারণ করেছেন। আবির ভাই জানে তুমি বাসা আসবে? আবির ভাইয়াই আমায় পাঠিয়েছেন। উনি আর তানভীর এখন আমার শ্বশুর বাড়িতে। ওনারা হঠাৎ ফুপির বাসায় কেন? ওনারা প্রতি সপ্তাহে আমার শাশুড়িকে দেখতে যায়। মেঘ উত্তেজিত কণ্ঠে বলে, কি আমায় একদিনও নিয়ে যায় না কেন? আমরা সবাই তোমার কথা বলি, তোমাকে নেয় না বলে আম্মু প্রতিবার আবির ভাইয়াকে রীতিমতো ধমকায়।
দেখছো, তারপর আমায় নিয়ে যান না, আজকে আসুক বাড়িতে। এর মধ্যে মালিহা খান নাস্তা নিয়ে আসেন। পাশের সোফায় বসে জান্নাতকে ভালোভাবে পরখ করছেন। ওনার সেই অনেক দিনের ইচ্ছে জান্নাতকে ছেলের বউ বানাবেন। আলী আহমদ খানকে বলেওছেন, উনি তেমন সারা শব্দ করছেন না। উনি আবিরকে একটু সময় দিতে চাচ্ছেন। ব্যবসায় ঠিকমতো মনোযোগ দিলেই বিয়ে করাবেন সিদ্ধান্ত নিয়েছেন। জান্নাতের নাস্তা খাওয়ার এক ফাঁকে আলী আহমদ খান বাসায় ঢুকলেন। জান্নাতের সাথে টুকিটাকি কথা বলে নিজের রুমে চলে গেছেন। জান্নাতও খানিকক্ষণ বসে মেঘের রুমে ঘুরে আড্ডা দিয়ে বেরিয়ে গেছে। আবির আর তানভীর রাতে খেয়ে বাসায় ফিরেছে। ফুপির বাসায় গেলে কখনো না খাইয়ে ছাড়েন না। আবির ফেরার কিছুক্ষণ পরেই মেঘ আবিরের রুমে হাজির হলো। আবির ভ্রুজোড়া নাচিয়ে প্রশ্ন করলো, কিছু বলবি? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বলল, আমার ভাগ কোথায়? আবির স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিসের ভাগ? ভালোবাসার। আবির ঢোক গিলে ছোট করে বলল, মানে? ফুপির ভালোবাসার ভাগ দেন। কাছে আয়, দিচ্ছি। মেঘ দুকদম এগিয়ে গেল। আবির হাত বাড়িয়ে মাথায় গাঁটটা মেরে বলল, ফুপির হাতে আমি শুধু গাঁটটাই খাই, তার ভাগই দিলাম, আর খাবারের ভাগ চাইলে এরপর থেকে নিয়ে আসবো। এই ছিল আজকের আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 46তম পর্ব। এই গল্প আলো আর আধারের মাঝখানে দাঁড়িয়ে থাকা দুটো ক্লান্ত হৃদয়ের গল্প, যারা কাছে এসেও দূরে আর দূরে থেকেও ভীষণ আপন। যদি আজকের গল্পটা তোমার মনের কোনো এক কোণে চুপি চুপি ছুঁয়ে যায়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এখানে বিদায়। আবার দেখা হবে ভালোবাসা আর অভিমানের নতুন এক অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।